সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র শিবির আছে না, তার একজন নেতা সেক্রেটারি পদে, কে তার নাম মহিউদ্দিন খান। এখন তো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয় নাই, এটা হয়ে গেছে একটা বৃহত্তর মাদ্রাসা। যে কেউই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি যায় তাহলে দেখবে যে ওই ছেলেপেলেরা আধুনিক পোশাক পরালো কম, দেখবেন যে মাথায় টুপি, সুন্নতি দাড়ি, তারপরে আলখাল্লা টাইপের পাজামা পাঞ্জাবি পরা, এদের সংখ্যাই বেশি। আর ছাত্রীগুলা আমার মনে মোর দেন সবাই 90%-এরও বেশি মোর দেন, তারা একেবারে পুরো কালো বোরখার মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে বসে আছে। অর্থাৎ এদেরকে দেখলে মনে হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অঞ্চলে ঢুকলে মনে হবে যে আপনি আফগানিস্তানের কোনো একটা অঞ্চলে ঢুকছেন। তো বাংলাদেশে তো এখন ইসলামের জোয়ার বইছে, তাই না? এবং গত 12 ফেব্রুয়ারি যদি সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ ইলেকশন হতো, ইভেন্চুয়ালি যদি একটা ইঞ্জিনিয়ারিং যদি না হতো, আমার ধারণা ছিল যে এই জামাত ইসলাম তারাই ক্ষমতায় যাবে এবং তাদেরই তো ছাত্র শাখা হলো ছাত্র শিবির, রাইট? তো এখন এই মহিউদ্দিন খান, ছাত্র শিবিরের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে একটা বক্তব্য দিয়েছে। এটা কিন্তু খুবই প্রণিধানযোগ্য অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট অলসো। তো সে বক্তব্যটা কি? এই বক্তব্যটা হলো, সে বলছে যে ভারতের গোলাম হয়ে থাকার সে পাকিস্তানের দালালি শ্রেয়। একেবারে খাঁটি কথা, মানে এর চাইতে খাঁটি কথা কিন্তু আর হতে পারে না। মানে ইসলামিক পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এর চাইতে খাঁটি কথা আর হতেই পারে না। যেমন এর চেহারা অবয়ব দেখছেন, এর যে মাথায় যে টুপিটা দেখবেন যে একেবারে জিন্না টুপি, তাই না? অর্থাৎ পাকিস্তানের যে পত্তনকারী জিন্না, এই জিন্নার টুপিটাও কিন্তু এরকম ছিল। অর্থাৎ এরা কিন্তু মনে প্রাণে সবাই পাকিস্তানি। স্বাধীন বাংলাদেশের কিন্তু কোনো ধ্যান ধারণা এরা কিন্তু ধারণ করে না। স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও এরা স্বীকার করে না, কারণ ওই 1971 সালে এরা তো স্বাধীন বাংলাদেশের পক্ষেই ছিল না। এবং এটাই কিন্তু বিশ্বের বিস্ময়, কোনো দেশে এরকম স্বাধীনতার বিরোধী শক্তি যখন থাকে তারা কিন্তু পরবর্তীতে কোনোদিনও আর সেই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পায় না। বাট বাংলাদেশ তো পৃথিবীর বিস্ময়। বাংলাদেশে কিন্তু দিব্যি তারা স্বাধীনতার জাস্ট 3-4 বছর পরেই কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়ে যায়। যাই হোক, সেটা এখানে আসল কথা না। আসল কথা হচ্ছে তার বক্তব্য যে ভারতের গোলাম হয়ে থাকার চেয়ে পাকিস্তানের দালালি শ্রেয়। একেবারে খাঁটি কথা। কোন প্রেক্ষাপটে বা কোন পার্সপেক্টিভে? ইসলামিক পার্সপেক্টিভে ভারতের গোলাম, এটা তো প্রশ্নই ওঠে না, এটা কল্পনা তো এগুলো চিন্তা করা যায় না। কারণ ইসলামের বক্তব্য কি যে কোনো অমুসলিমদের সাথে মানে গোলাম তো হওয়া দূরের কথা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রাখা যাবে না, তাই না? ওই যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলছে না, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কোনো অমুসলিমদের সাথে দোস্তালি করবে না, মানে বন্ধুত্ব করবে না। যদি করো তাহলে তোমরা তাদের মতো, অর্থাৎ তোমরা অমুসলিম হয়ে যাবে। তো ইসলামের অর্থাৎ কোরআনের এই বিধান যদি মানা হয় তাহলে গোলামি তো অনেক পরের কথা, গোলামির তো প্রশ্নই ওঠে না। এইটা তো অকল্পনীয় ব্যাপার, তাই না? এই ভারতের সাথে তো বন্ধুত্বই করা যাবে না। যদি বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে বাংলাদেশের কোনো মুমিন মুসলমান কিন্তু আর মুমিন মুসলমান থাকবে না। তারা সবাই কিন্তু কী হয়ে যাবে? পৌত্তলিক হয়ে যাবে, হিন্দু হয়ে যাবে। কারণ ভারতের সরকার এবং ভারতের জনগণ কি তারা হিন্দু, তাই না? এবং হিন্দুরা তো অ্যাকর্ডিং টু ইসলাম দে আর নাথিং বাট আইডোলেটর্স। ইসলামের দৃষ্টিকোণ থেকে হিন্দুরা কিন্তু পৌত্তলিক ছাড়া আর কিছুই না। অর্থাৎ এই পৌত্তলিকদের সাথে এই মুমিন মুসলমানরা মানে বন্ধুত্বও করবে না। গোলামি তো অনেক পরের কথা, বরং গোলামি এত মানে এগুলো তো অকল্পনীয় ব্যাপার, তাই না? এবং বেসিক্যালি এই অমুসলিমদের সাথে যে বন্ধুত্ব করা যাবে না, কী কারণে? কারণ হচ্ছে যেমন সূরা আল বাইনার যেমন 98 নম্বর সূরা, তাই না? কোরআনে 6 নম্বর আয়াতে বলছে না, যারা নাকি অমুসলিম তারা নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। আচ্ছা বলেন, মুমিন মুসলমান হলে সর্বোৎকৃষ্ট মানুষ, আর এই অমুসলিম অর্থাৎ এই ভারতের হিন্দুরা এরা কিন্তু নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, অর্থাৎ এরা মানুষই না। হয়তো চেহারা ছবিতে মানুষ, হয়তো ওই যে অঙ্গ প্রত্যঙ্গ দেখলে মনে হয় যে এরা মানুষ, 2 পা 2 হাত, 2 পায়ে চলাচল করে, পোশাক আশাক পরে, কথাটা তো বলে না,
তো দেখলে মনে হয় যে মানুষ, কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম দে আর নট হিউম্যান বিংস, দে আর দ্য ওর্স্ট অফ অল ক্রিয়েচার্স, worst of all creatures. So do you understand what does that mean? এটার অর্থ হলো এই খালি হিন্দুরা না, যত অমুসলিম আছে সবাই কিন্তু এই নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। তো আমরা নিকৃষ্ট প্রাণী কাদেরকে বলি? ওই যে রাস্তাঘাটের ওই যে বেয়ারিশ কুত্তা মুত্তা এগুলো আছে, বা শুয়োর মুয়োর, এইগুলারই তো আমরা নিকৃষ্ট প্রাণী বলি, তাই না? তো মুসলমানদের সাথে বলেন, মুসলমান যারা নাকি সর্বোৎকৃষ্ট প্রাণী বা মানুষ, তাদের সাথে কি ওই রাস্তার বিয়ারিশ লায়ারিশ কুত্তার কি দোস্তালি হয় নাকি? এটা তো হতেই পারে না, তাই না? এবং এই কারণেই কিন্তু যে সূরা আল মাইদা সেখানে 51 নম্বরে এখানে বলা হচ্ছে যে অমুসলিমরা, হে মুমিনগণ, মুমিনকে ছেড়ে তোমরা কোনো অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি করো তাহলে তোমরা সেই তাদেরও পক্ষভুক্ত, মানে তোমরা অমুসলিম হয়ে যাবে, অর্থাৎ তোমরা ওই লাওয়ারিশ কুত্তা হয়ে যাবে। তো এখানে গোলাম তো অনেক পরের ব্যাপার, জাস্ট বন্ধুই হওয়া যাবে না, সেখানে গোলামের তো প্রশ্নই ওঠে না, তাই না? কিন্তু পাকিস্তানের দালালি করা যাবে, একেবারে 100% রাইট। কারণ হচ্ছে পাকিস্তানের মানুষগুলো আর যাই হোক, তারা অসভ্য হোক, বর্বর হোক, তারা প্রতারক হোক, ঠগ হোক, বাটপাড় হোক বা ভিখারি হোক, ইট ডাজন্ট ম্যাটার, ইভেনচুয়ালি দে আর অল মুসলিমস, রাইট? দে আর অল মুসলিমস। তো এখন পাকিস্তানের লোকজন, আমি বললাম যে তারা ঠগ বাটপাট, কারণ এই বিদের বিভে আমি দেখি পাকিস্তানের লোক সম্পর্কে তাদের ধারণা খুবই খারাপ। পাকিস্তানের লোক মাত্রই তারা মনে করে যে তারা ঠগ বাটপাট, ধান্দাবাজ, হ্যাঁ, প্রতারক এরকম। এবং সাম্প্রতিককালে এই সৌদি আরব সহ অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো এই পাকিস্তানি লোকদেরকে এখন ভিখারি হিসেবে চিহ্নিত করেছে, রাইট? কিন্তু এতেও কিছু যায় হয় না, কারণ ইভেনচুয়ালি দে আর মুসলিমস, they submit to Allah and his prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and that's why মুসলমান বন্ধু। এবং সেই ক্ষেত্রে যেহেতু পাকিস্তানের আবার পারমাণবিক অস্ত্র আছে, তারপরে পাকিস্তানকে আবার আমেরিকা একটু ফুসলা ফাসলা দেয়, তাদের অনেক ভয়েস টয়েস আছে, তাই না? তো তাহলে পাকিস্তানের সাথে বন্ধুত্ব যদি নাও হয়, অ্যাটলিস্ট তারা যদি বাংলাদেশের মানুষকে বন্ধুরূপে গ্রহণ নাও করতে চায়, ইতর মানে নিম্ন লেভেলের মুসলমান বলে, তাহলে অন্তত তাদের দালালি তো করা যাবেই। একেবারে খাঁটি কথা বলছে, এর চাইতে খাঁটি কথা কিন্তু আর হতেই পারে না। মানে অ্যাকর্ডিং টু ইসলামিক পার্সপেক্টিভ হি হ্যাজ টোল্ড দ্য আল্টিমেট ট্রুথ। এবং বাংলাদেশের মুমিন মুসলমানরাও কিন্তু আসলে এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন। ওই যে অনেকে বলে যে ভারতের বিরোধিতা করা এটা হলো রাজনৈতিক, এটা অমক, এটা সমক, ফালতু কথা। ভারতের বিরোধিতা করা এটা কোনোভাবেই রাজনৈতিক না, এটা আসলে 100% হলো ধর্মীয় ব্যাপার। ধর্মীয় কারণে ভারতের হিন্দুদেরকে বাংলাদেশের মুমিন মুসলমানরা ঘৃণা করে। এখন ডাইরেক্টলি তো এটা বলা যায় না। যদি আপনি ধর্মীয় কারণে কাউকে ঘৃণা করেন, এটা একটা রেসিজম এর পরিচয় পড়ে যায় না? তাহলে গোটা পৃথিবী আপনাকে বয়কট করে দিবে না? অনেকটা ওই যে হিটলারের মতো, যেমন হিটলার ছিল ভয়ঙ্কর একটা রেসিস্ট, সে মনে করতো যে জার্মানরা হলো সবচাইতে সেরা জাতি, যারা নাকি গোটা দুনিয়া প্রভুত্ব করবে। এবং এই জন্যই তো ওই তার যে নাৎসিবাদ, এটাকে তো রেসিজম হিসাবে নিষিদ্ধ করা হয়েছে, তাই না? তো এখন বাংলাদেশের মুসলমানরাও কিন্তু ঠিক ওইভাবে ধর্মীয় কারণে, এখানে কিন্তু ধর্মীয় কারণ, আর ওই জার্মানের হিটলার কিন্তু রক্ত সম্পর্কীয়, মানে সেখানে বর্ণ সম্পর্কীয় সিস্টেমটা চালু করেছিল যে জার্মানরা হলো সৃষ্টির সেরা জীব, সেরা মানুষ। আর এখানে বাংলাদেশের মুসলমান মনে করে যে তারা হলো সৃষ্টির সেরা মানুষ, আর ভারতের হিন্দুরা হলো নিকৃষ্ট প্রাণী। এবং সেই হেতু তাদের সাথে কোনো দোস্তালি তো প্রশ্ন মানে তাদের সাথে কোনো দোস্তালি করা যাবে না। বিষয়টা হলো এরকম। এবং এই কারণেই কিন্তু ওই লাওয়ারিশ কুত্তা হিসাবেই ঘৃণা করে এই ভারতের হিন্দুদেরকে। কিন্তু এটা ডাইরেক্টলি বললে তো হয়ে যাবে রেসিজম, তাই না? এবং তখন তো আবার আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বয়কটের শিকার হতে পারে, বা নানা রকম হয়তো স্যাংশনের শিকার হতে পারে। এই জন্যে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্যে বলে যে এটা হলো বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে, এটা হলো পলিটিক্স, এটা হলো রাজনীতি, এটা কিছু রাজনৈতিক দল এই ভারত বিরোধিতাকে পুঁজি করে এই রাজনীতি করে। ভাই এইটা হলো কমপ্লিটলি একটা বোগাস কথা, এটা হলো শাক দিয়ে মাছ ঢাকা ছাড়া আর কিচ্ছু না।
অন্তত যেহেতু আমি বাংলাদেশের মানুষ, এখানে আমার জন্ম, আমি জানি যে বাংলাদেশের মানুষ কীভাবে চিন্তা করে, কীভাবে কী ধরনের ধ্যান ধারণা লালন করে, এটা আমি জানি। অ্যান্ড দ্যাটস ওয়াই আই নো দ্য ট্রুথ। ধন্যবাদ।